মৌমাছির চাক বললেই আমাদের মাথায় কি আসে? হাজার হাজার মৌমাছির একটা বাসা, তাই না? কিন্তু যদি বলি এটা আসলে শুধু একটা বাসা না, এটা তার চেয়েও অনেক বেশি কিছু, একটা অবিশ্বাস্য রকম জটিল আর সুসংগঠিত জগৎ। চলুন না, আজ আমরা একবারে ভেতরে ঢুকে দেখি এই সোনালী সাম্রাজ্যের। তো প্রশ্নটা ঠিক এখানে, একটা মৌচাক কি শুধুই হাজার হাজার পোকার একটা জটলা, মানে কোনো নিয়মকানুন ছাড়া একটা ভিড়, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও বড় কোনো গল্প, কোনো রহস্য? আসলে এটা একটা শহর, একটা দারুণভাবে গোছানো সুশৃঙ্খল শহর। ভাবুন তো একবার, এমন একটা শহর যেখানে প্রত্যেক নাগরিকের কাজ একদম ঠিক করে দেয়া আছে, নিয়মকানুন ভীষণ করা, আর সবার লক্ষ্য একটাই, যে কোনো মূল্যে এই সাম্রাজ্যকে টিকিয়ে রাখা। আজকের এই যাত্রায় আমরা ঠিক এই শহরের অলিগলিতেই ঘুরতে চলেছি। তো এই সোনালী সাম্রাজ্যে আমাদের সফরটা কেমন হবে, চলুন এক ঝলকে দেখে নিই। প্রথমে আমরা এখানকার নাগরিকদের সাথে পরিচিত হব, তারপর দেখব তাদের জন্ম আর বেড়ে ওঠা, জানব তাদের সারা জীবনের কাজের ধারা, তাদের সেই অদ্ভুত গোপন ভাষা, আর সবশেষে শুনব তাদের অবিশ্বাস্য আত্মত্যাগের গল্প। আচ্ছা, তাহলে শুরু করা যাক। যে কোনো শহরকে জানতে হলে তো আগে তার বাসিন্দাদের চিনতে হয়, তাই না? মৌমাছির এই বিশাল সাম্রাজ্যেও কিন্তু মূলত ৩ ধরনের নাগরিক আছে, আর প্রত্যেকের ভূমিকা একদম কাটায় কাটায় মাপা। একদম শীর্ষে আছেন রানী, উনি পুরো কলোনির মা, আর ওনার একটাই কাজ, ডিম পাড়া। তারপরে আছে কর্মী মৌমাছিরা, এরা সবাই কিন্তু স্ত্রী মৌমাছি, আর চাকের যত কাজ আছে, মানে ঘর পরিষ্কার করা থেকে শুরু করে মধু বানানো, সব এরাই করে। আর সবশেষে হলো ড্রোন, মানে পুরুষ মৌমাছি। ওদের জীবনের লক্ষ্য একটাই, রানীর সাথে মিলিত হওয়া, ব্যাস এটুকু। ২,০০০ ভাবা যায়? একজন রানী মৌমাছি একদিনে সর্বোচ্চ ২,০০০টা পর্যন্ত ডিম পাড়তে পারে, মানে একটা গোটা সাম্রাজ্যের ভবিষ্যৎ টিকে আছে একা ওনার ওপর। কি অবিশ্বাস্য একটা ব্যাপার, তাই না? আচ্ছা, রানী তো ডিম পারলেন, কিন্তু তারপর কি হয়? কিভাবে একটা সাধারণ ডিম থেকে এই বিশাল কর্মযজ্ঞের একজন সৈনিক তৈরি হয়? চলুন এবার সেই গল্পটাই দেখি। ওদের জীবনচক্রটা কিন্তু সত্যি অসাধারণ। মাত্র ২১ দিনের একটা রূপান্তর, কিন্তু কি অবিশ্বাস্য! দেখুন, প্রথম দিন মোমের তৈরি একটা ছোট্ট ঘরে ডিমটা পাড়া হলো। ৪ দিনের মাথায় সেই ডিম ফুটে বেরিয়ে আসে লার্ভা, তখন নার্স মৌমাছিরা তাকে খাওয়াতে শুরু করে। ১০ দিনের দিন ওই ঘরটার মুখ মোম দিয়ে বন্ধ করে দেওয়া হয়, আর ভেতরের লার্ভাটা পিউপা হতে শুরু করে। আর ঠিক ২১ দিনের মাথায় একজন পূর্ণাঙ্গ কর্মী মৌমাছি সেই মোমের দরজা ভেঙে পৃথিবীর আলো দেখে। জন্ম হয় এক নতুন কর্মে। ভাবুন তো, একজন কর্মী মৌমাছির জীবন মাত্র ৬ সপ্তাহের, কিন্তু এই ছোট্ট জীবনেই সে একটা গোটা কেরিয়ার পার করে ফেলে। ব্যাপারটা এমন না যে সারা জীবন একটাই কাজ করে, না, একদমই না। বরং বয়স বাড়ার সাথে সাথে তার দায়িত্ব আর কাজের ধরনও পুরোপুরি বদলে যায়। এই ক্যারিয়ারের ধাপগুলো কিন্তু খুব মজার। জীবনের প্রথম সপ্তাহে তার চাকরি হলো ক্লিনারের, চাক আর ঘরদোর পরিষ্কার রাখা। দ্বিতীয় সপ্তাহে তার প্রমোশন হয়, সে হয়ে যায় নার্স, নতুন লার্ভাদের খাওয়ানোর দায়িত্ব তার। তৃতীয় সপ্তাহে সে হয়ে যায় একজন ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট, নিজের শরীর থেকে মোম বের করে নিখুঁত সরভুজ ডিজাইনের ঘর বানায়। আর জীবনের শেষ ৩টে সপ্তাহ, তখন সে পায় সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজটা, একজন ফোরেজার বা সংগ্রাহক হিসেবে, চাকের বাইরে বিপদসংকুল জগতে পাড়ি দেওয়া, অমৃত আর পরাগরেণু খুঁজে আনার জন্য। আচ্ছা, একজন ফোরেজার তো খাবার খুঁজে পেল, কিন্তু বাকিদের সেই খবরটা দেবে কিভাবে? ওরা তো আর আমাদের মতো কথা বলতে পারে না। ওদের যোগাযোগের জন্য আছে একটা গোপন ভাষা, আর সেই ভাষাটা হলো নাচ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, নাচের মাধ্যমে ওরা নিজেদের মধ্যে এমন সব জটিল তথ্য আদান প্রদান করে যা শুনলে অবাক হয়ে যেতে হয়। এই বিশেষ নাচটার একটা নামও আছে, ওয়াগল ডান্স বা কম্পন নৃত্য। ব্যাপারটা কি, যখন কোনো কর্মী মৌমাছি অনেক খাবারের একটা দারুণ উৎস খুঁজে পায়, সে চাকে ফিরে এসে এই নাচটা শুরু করে। এটা দেখতে অনেকটা ইংরেজি ৮ অক্ষরের মতো একটা প্যাটার্নের, আর এই নাচের মধ্যেই লুকিয়ে থাকে খাবারের উৎসের সব গোপন তথ্য। তো এই নাচটা কাজ করে কিভাবে? এটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং একটা ব্যাপার। মৌমাছিরা চাকে ফিরে এসে নাচা শুরু করল, তাই তো? এখন সে কোন অ্যাঙ্গেলে নাচছে, মানে নাচের দিকটা, সেটা সূর্যের অবস্থান অনুযায়ী খাবারের উৎসের দিকটা বলে দেয়। আর সে কতক্ষণ ধরে তার শরীরটা কাঁপাচ্ছে বা ওয়াগেল করছে, সেই সময়টা বলে দেয় খাবারটা ঠিক কতটা দূরে। মানে পুরোটাই যেন প্রকৃতির নিজস্ব একটা জিপিএস সিস্টেম। অবিশ্বাস্য, তাই না? এত পরিশ্রম, এত নিয়ম, এত আয়োজন, এই সবকিছুই কিন্তু একটা জিনিসের জন্য, সেই মিষ্টি সোনা, মানে মধু। এই মধুই হল এই সাম্রাজ্যের মূল সম্পদ। আর এই সম্পদ রক্ষা করার জন্য তাদের আত্মত্যাগ, তার কোনো তুলনা হয় না। মধু তৈরির যে প্রক্রিয়াটা
ওটা অনেকটা জাদুর মতো, একটা প্রাকৃতিক আলকেমি। মৌমাছিরা ফুল থেকে নেকটার বা অমৃত সংগ্রহ করে, তাদের একটা বিশেষ পাকস্থলিতে রাখে। সেখানেই এনজাইমের সাথে মিশে ওটার রাসায়নিক পরিবর্তন শুরু হয়ে যায়। এরপর চাকে ফিরে এসে ওরা ওটা এক একটা পোষের মধ্যে ঢেলে দেয়। কিন্তু কাজ এখনও শেষ হয়নি। এরপর শুরু হয় ডানা ঝাপটে বাতাস করার পালা, যাতে অতিরিক্ত জল শুকিয়ে যায় আর পাতলা অমৃতটা ঘন মিষ্টি মধুতে পরিণত হয়। আর এই ঘর, এই মধু বাঁচানোর জন্য ওরা কি করতে পারে? এই উক্তিটাই সব বলে দেয়। ওরা তাদের ঘর বাঁচানোর জন্য হাসি মুখে নিজেদের জীবন দিয়ে দেয়। এ পেছনের কারণটা কিন্তু খুব করুণ। যখন একটা কর্মী মৌমাছি কাউকে হুল ফোটায়, তখন ওর হুলটা চামড়ার মধ্যে গেঁথে যায়। আর যখন সে ওটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, তখন হুলের সাথে ওর শরীরের ভেতরের কিছু গুরুত্বপূর্ণ অঙ্গ ছিঁড়ে বেরিয়ে আসে। এর ফলে হুল ফোটানোর কিছুক্ষণের মধ্যেই মৌমাছিটা মারা যায়। মানে কাউকে আক্রমণ করাটাই ওর জীবনের শেষ কাজ হয়ে দাঁড়ায়। আচ্ছা, এতক্ষণ তো আমরা ওদের সাম্রাজ্যের কথা শুনলাম, কিন্তু এর সাথে আমাদের কি সম্পর্ক? সম্পর্কটা বোঝানোর জন্য এই সংখ্যাটাই যথেষ্ট, 1/3। ছোট্ট একটা সংখ্যা, কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে আমাদের নিজেদের অস্তিত্বের সাথে মৌমাছির জগতের এক গভীর যোগাযোগ। আমরা প্রতিদিন যে খাবার খাই তার প্রায় 1/3 সরাসরি নির্ভর করে মৌমাছির মতো পরাগায়নকারীদের ওপর। মানে আমাদের প্লেটে যে ফল, সবজি, এমনকি বাদাম থাকে, তার বেশিরভাগই এদের জন্য হয়। ভাবুন তো একবার, এরা না থাকলে আমাদের পুরো খাদ্য ব্যবস্থাটাই ভেঙে পড়বে। তাহলে সবশেষে আমরা কোথায় এসে দাগালাম? মৌমাছি কি শুধু একটা ছোট্ট পোকা, নাকি আমাদের এই পৃথিবীর একজন মাস্টার আর্কিটেক্ট, এমন একজন স্থপতি যার তৈরি করা এই সোনালী সাম্রাজ্যের ওপর আমাদের নিজেদের অস্তিত্ব এতটা নির্ভর করে? বিষয়টা কিন্তু সত্যি ভাবার মতো।